একটু আস্তে আস্তে হাঁটলে তো হবে। মানতে হবে, মানতে হবে। জবাব চাই, জবাব চাই। পুলিশের বর্বরতা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবং আগামীকালকে কঠোর কর্মসূচি ঘোষণার জন্য ছাত্র সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি সহ প্রতিবাদ মিছিল, সাথে হাজার হাজার ক্ষতিগ্রস্ত বিডিআর এবং আগামীকালকে সারা বাংলাদেশ থেকে সমবেত হতে যাচ্ছে প্রায় 18,000 ক্ষতিগ্রস্ত বিডিআর। আপনারা যারা এখনও ঘরে বসে আছেন অবশ্যই আমাদের বিডিআরের এই প্রতিবাদ সমাবেশ দেখা মাত্রই আশা করি যার যার অবস্থান থেকে হাজির হয়ে যাবেন। ঘরে বসে থাকার সময় নাই। আজ আপনার ভাই পুলিশের হামলার শিকার, অনেক ভাই এখনো হসপিটালে ভর্তি। দেখেন এখনো হাজার হাজার বিডিআর প্রতিবাদ সমাবেশে। সমস্ত বাংলাদেশ থেকে সমস্ত ক্ষতিগ্রস্ত বিডিআরদেরকে আহ্বান করা হচ্ছে, অবশ্যই আপনারা যে কঠোর কর্মসূচি ঘোষণা করার অপেক্ষায়। পুলিশি বর্বরতার প্রায় 35 জন বিডিআর সদস্য আহত।
দ্রুত গতিতে কঠোর কর্মসূচি ঘোষণার জন্য সংবাদ সম্মেলন এবং পুলিশের বর্বরোচিত হামলার কারণে প্রায় 35 জন বিডিআর আহত, যারা হসপিটালে ভর্তি আছে, তাদের প্রতিবাদে মিছিল। আমাদের সাথে হাজির আছেন ছাত্র সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি। আয়াতুল্লাহ বেহেশতি তিনি সর্বসময়ের জন্য মজলুম বিডিআরের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং প্রতিবাদ করেছেন যে বিডিআর সৈনিকদের উপর অন্যায়ভাবে বিচারের নামে স্বৈরাচার হাসিনার অবৈধ ক্ষমতাকে বৈধতা প্রদানের জন্য। প্রিয় দেশবাসী, গতকালকে যে হামলা হয়েছে, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নিজের উপর হত্যা কেন, প্রশাসন বিক্রিরত কেন, প্রশাসন নিরত কেন, প্রশাসন নিরত কেন, নিজের উপর হামলা কেন, নিজের উপর হামলা কেন, লেগেছে লেগেছে লেগেছে। হাজার হাজার বিডিআর প্রতিবাদ মিছিল। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আপনার কেন বসতে পারবেন? কোনো বিরোধী নাই, কোনো চাকরি নয়, বেশি থাকলে বহুত চাকরি করা যাবে। লেগেছে 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 লেগেছে। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, কে আমি কে, কে আমি কে, কে আমি কে, নিজের উপর হামলা কেন, নিজের উপর হামলা কেন, চমৎকার 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 চমৎকার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, নিজের উপর হামলা কেন। খুব দ্রুত গতিতে কঠোর কর্মসূচি পালনের জন্য ডাক আসছে। আশা করব কোনো মজলুম বিডিআর ঘরে বসে থাকবেন না। আজ যারা অন্যায় বিচারের প্রতিবাদে নিজের অধিকার ফিরিয়ে পেতে পুলিশের বর্বরোচিত হামলার শিকার প্রায় 35 জন ভাই, আপনার আমার রক্তের ভাই, যারা একত্রে একই ম্যাচে রেশন খেয়েছে, একই ক্যাম্পে, একই বর্ডারে, একই ইউনিটে চাকরি করেছে, আজ তারা হসপিটালে। আমি আশা করব এই কর্মসূচি ঘোষণা হওয়া মাত্রই যে যেখানে যে অবস্থায় আছেন, যে আদেশ আসে, অবশ্যই সেই আদেশ অনুযায়ী প্রত্যেকেই হাজির হবেন। সেই আহ্বানেই আজকের
সামান্য যারা দীর্ঘ প্রায় আজ 3 দিন থেকে ঢাকাতে অবস্থান করছে, অনেক ভাই হয়তো চলে গিয়েছেন বাড়িতে। আশা করি আমাদের আপনাদের প্রতি উদারত আহ্বান রাখবো, ডাক খুব দ্রুত গতি ডাক আসছে ঢাকায় সমবেত হওয়ার। এই ডাক আপনাদের কানে পৌঁছা মাত্রই কেউ আর ঘরে বসে থাকবেন না। অবশ্যই আপনাদের যার যার ন্যায্য দাবি আদায়ের জন্য, ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে বর্বরচিত পুলিশ হামলার আপনার আমার ভাই প্রায় 35 জন ভাই, অনেক ভাই এখনো হসপিটালে ভর্তি। অবশ্যই তাদের প্রতিবাদে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণার সময় অনুযায়ী হাজির থাকবেন, এই প্রত্যাশা প্রত্যেকের প্রতি। আজ সমস্ত দেশবাসী, ছাত্র সমন্বয়ক সহ সমস্ত দেশবাসী ন্যায় বিচারের পক্ষে এই ন্যায় বিচার পেতে কোনো প্রকার দ্বিধাভক্তি না রেখে কঠোর কর্মসূচির ঘোষণা পাওয়া মাত্রই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং সকলেই ঢাকাতে হাজির থাকবেন, এই প্রত্যাশা প্রত্যেকের প্রতি। আজ আপনার ভাই বর্বরচিত পুলিশের হামলায় টিয়ার সেল এবং বিষাক্ত গ্যাস নিক্ষেপের কারণে যারা আহত, যারা হসপিটালের বেডে, অন্ততপক্ষে তাদের মর্মাহত, তাদের যন্ত্রণাদায়ক বেদনা সময়গুলোকে শেয়ার করতে, সময়গুলোর পাশে থাকতে অবশ্যই আপনারা প্রত্যেকেই পরবর্তী ডাকে হাজির থাকবেন। হয়তোবা 5 থেকে 7 মিনিটের মধ্যে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমস্ত মিডিয়া ভাইরা হাজির আছেন এবং হাজির হচ্ছেন। সমস্ত মিডিয়া চ্যানেল, ইউটিউব, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা খবর আপনাদের কাছে পৌঁছানো হবে। যে যেখান থেকে আপনারা এই সংবাদ পাবেন, কঠোর কর্মসূচির সেই কঠোর কর্মসূচির ঘোষণা অনুযায়ী আপনারা প্রত্যেকে অবশ্যই হাজির থাকবেন। আর কোনো দ্বিধাভক্তি নয়, প্রত্যেক অন্ততপক্ষে আপনার নিজের ন্যায্য বিচার এবং হারানো চাকরি ফেরত পাওয়ার জন্য হলেও প্রত্যেকের যার যার জায়গায় থেকে অবশ্যই এই কর্মসূচিতে হাজির থাকবেন। এখানে আমাদের ছাত্র সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি সব সময় ছিলেন, এখনও ছিলেন। আজ সংবাদ সম্মেলন থেকে শুরু করে সব সময় হাজির থাকবেন। আজ আপনারা প্রত্যেক ক্ষতিগ্রস্ত বিডিআর ভাইদের প্রতি অনুরোধ, আপনার জীবনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রতিবাদ সমাবেশ হিসাবে, প্রতিবাদ মিছিল হিসাবে, প্রতিবাদ অন্যায় বিচারের পক্ষে বিপক্ষে অবশ্যই হাজির থাকবেন। আমার ভাইয়ের রক্ত কেন? আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসনের জবাব চাই।
বিডিআর বিডিআর স্লোগানকে মুখে রেখেই কোনো গোষ্ঠী বা কোনো সমর্থন দলের পক্ষ হয়ে নয়, যার যার জায়গা থেকে আপনাদের নিজের দাবি আদায়ের লক্ষ্যে অবশ্যই পরবর্তী কর্মসূচিতে প্রত্যেকেই হাজির থাকবেন। আপনারা শুধু অল্প কয়েকটা মিনিট অপেক্ষা করেন সেই কর্মসূচি ঘোষণার অপেক্ষায়। আজ সেই কঠোর কর্মসূচি ঘোষণা করবেন ছাত্র সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি সহ ক্ষতিগ্রস্ত বিডিআরের অনেক সদস্য রয়েছেন, যারা দিক নির্দেশনামূলক এবং এখনকার মতো লাইভ সমাপ্ত করতে যাচ্ছি। আমরা ডকুমেন্টারি ভিডিও ধারণ করব, যে ভিডিও মজলুম বিডিআরের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা, সেই লক্ষ্যে আজকের মতো বিদায়। কিছুক্ষণের মধ্যেই কঠোর কর্মসূচি ঘোষণা আসবে, আশা করি আপনারা প্রত্যেকেই ফেসবুকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, অল্প কয়েক মিনিট সময় অপেক্ষা করেন, ভিডিও ধারণ করে অবশ্যই আপনাদের মাঝে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সকল ক্ষতিগ্রস্ত বিডিআর ভাইরা, এখনো হাজার ভিডিও, আপনারা সকলের সামনে এসে দাঁড়ান। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সকলেই অপেক্ষা করেন, অল্প কয়েক মিনিটের মধ্যেই কঠোর কর্মসূচি আসছে ইনশাআল্লাহ। পুলিশ বাহিনী কি জন্য আমাদের হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সকলে আজকে প্রতিবাদ জানাবো। ধন্যবাদ। বড় মাইক কথা আমি সকল বিডিআর সদস্যবৃন্দ সকলকে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা আসেন থাকেন, আমাদের ডান সাইডে আরো জায়গা আছে, ডান সাইডে চলে আসুন। আমাদের বিডিআর সদস্য যারা আছেন আপনারা ডান সাইডে আসেন, ডান সাইডে আরো জায়গা আছে, ডান সাইড এবং বাম সাইড আপনারা ক্লিয়ার করে দাঁড়ান। আমাদের ডান সাইডে আরো জায়গা আছে, ডান সাইডে চলে আসেন। বিডিআর সদস্য যারা বাম সাইডে আছেন আপনারা অনেকেই ডান সাইডে চলে আসেন, ডান সাইডে জায়গা আছে। পাশেই দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বরিত হত্যার এক বিশাল যারা বাম সাইডে আছেন বিডিআর সদস্য ডান সাইডে চলে আসেন।
আমাদের কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। এগুলো সব মিডিয়াতে দিচ্ছে, মিডিয়া গান। আমরা যারা গতকাল হামলার শিকার হয়েছি তারা সবাই ডান দিকে চলে আসেন। পিছনের দিকে আসেন। রাজমান ভাই, আপনি একটু ওনাদেরকে একটু পিছনের দিকে আসতে বলেন, রাস্তার জন্য ব্লক না হয়। সম্মানিত উপস্থিতি, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, গোয়েন্দা, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি সকলের এবং উপস্থিত জনসাধারণ সকলের প্রতি সম্মান রেখে আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটি শুধু প্রতিবাদ করার জন্য। 2009 সালে 25 ফেব্রুয়ারি স্বৈরাচার খুনি হাসিনা শুধু বাংলাদেশ রাইফেলস নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারকে ধ্বংস করে দিয়ে চিরস্থায়ী ক্ষমতা গ্রহণের জন্য যে নীল নকশা স্থাপন করেছিল, আমরা তার প্রতিবাদে গতকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নিকট সাক্ষাৎ করার জন্য যেতে চেয়েছিলাম। গত 12 ফেব্রুয়ারি আমরা বিডিআরের 9 জন সদস্য সরকার বাহাদুরের ডাকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় আমাদেরকে উপস্থিত সাংবাদিক সহ সকলের উদ্দেশ্য করেছিলেন আগামী 15 মার্চ আপনাদের একটা সুস্থ সমাধান এবং সুখবর দিব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শুধু জবাব নেই কেন, গতকাল আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনীর অফিসাররা যেভাবে লাঠি মেরে গোড়া থেকে ধরেছিল, আমাদের আজ গতকাল লাঠি মেরে মুখ চাপা দিয়ে দাঁত ফেলে দিয়েছে। আমরা এর প্রতিবাদে আজকে রাজপথে এসেছি। রাজপথে আসার অধিকার পৃথিবীর কারো জন্য নিষেধ নাই, কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা 5ই আগস্টের পরে কোথায় ছিলেন? আমরা রাস্তায় ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আমরা 25 ফেব্রুয়ারি মেরে পড়ে গেছি, এখন শুধু জীবিত লাশ হিসেবে আছি। আমাদের হয়তো আজিমপুর, বনানী অথবা বসিলা কবরস্থানে নেওয়ার আগ পর্যন্ত এই দেশের এমন কোন ক্ষমতা নাই। সরকার বাহাদুর সহ সবাইকে সতর্ক করে বলতে যাচ্ছি, অবশ্যই আমাদের অধিকার ফিরে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমরা এই 1 কোটি জনগণ, আমরা 18,520 জন মিডিয়া নয়, 18 কোটি লোক নিয়ে আগামীতে 110 গ্রহণ করে অধিকার আদায় করব। আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা কোনো বিশৃঙ্খল করি নাই। আমরা গতবার ইচ্ছা করলে জবাব দিতে পারতাম। আমরা ট্রেনিং প্রাপ্ত সৈনিক, আমরা আল্লাহ এবং ট্রেনিং এর প্রতি সম্মান রেখে আমরা যেভাবে বড় বাড়ি বাবুরা অন্যান্য মুজিবুর যুদ্ধ করেছি, 8 জন মিলে আমরা 500 PSFকে মোকাবেলা করেছি। এটা আমার মুখের কথা নয়, তৎকালীন সবার পত্রিকা এবং আপনারা সবার মধ্যে জানতে পেরেছেন। আর আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এই বাংলাদেশ রাষ্ট্র নয়, এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, আর্য, মঙ্গোলীয়, আরবীয়, ইংরেজ সব এসে পাকিস্তান থেকে যুদ্ধ করে
আজকে বাংলাদেশ পেয়েছি। আমরা যারা এখন পুলিশ অফিসার লাঠি আছেন তার ফেলে দিয়েছেন, আজকে যদি এই মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন না করতো আপনার মতো লোক এরকম পুলিশ অফিসার হতে পারতেন না। তবে আমরা রাজপথ থেকে নিয়ে নেব মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, সাংবাদিক এবং সকল প্রকার মেহনতি মানুষ। আমরা গরিব মানুষ করে মনে করবেন না যারা ইন্টারমিডিয়েট পাস করে ওরকম বড় বিচার হয়েছেন বিশেষ। আমরা ইন্টারমিডিয়েট পাস করে ওয়াইডিতে যোগদান করেছি, আমরা অনার্স মাস্টার করেছি। আপনার মতো এরকম বেয়াদত্তা আমরা এই দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের মনে করবেন না এক লাঠি হাসিনা বলেছিল রাজাকার, আজকে কোথায় 360 জন এমপি এবং হাসিনা আজকে মুটির বাড়িতে 2 তালা একটা দিনের ভিতরে বৃষ্টির পানি পড়ে ওর বাবার কবরে এখন পর্যন্ত কোনো লোক থাকতে পারছে না। ওর বাবার জানাবার মাত্র 7 জন লোক হয়েছিল। এখন হাসিনার কবরে যারা অনেক না এলে সারি দাঁড়িয়ে হয়তো শুধু পরে হচ্ছে দাও করতে হবে সেই ক্ষতি দাও করে। তা আমরা এই বলতে যাচ্ছি আমাদের কেন রাজি বলা হলো এবং আমাদেরকে অবমাননা করা হলো, এবং আমরা এখানে তিন মিডিয়াকে বলবো যদি মনে করেন তার নিয়ন্ত্রণের পালিত হচ্ছে দূর করবেন, এ সত্য প্রকাশিত হবে হবে এবং হবে। আমরা পত্রিকা সাংবাদিককে বলতে চাই আগামীকাল সকালের ভিতরে সংশোধনে যা আপনারা এর ফয়সালা করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নির্যাতিত নিপালিত আমার বিডিআর ভাইরা এবং উপস্থিত বিভিন্ন সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন আজকে আমরা কোন কারণে এই রাজপথে দাঁড়িয়েছি, আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের তার গণতান্ত্রিক অধিকার আছে, তার মত প্রকাশে করার অধিকার আছে। তাই 2009 সালে পিলখানায় যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল তাই আমাদের কিছু নিরীহ বিডিআরের উপরে চাপিয়ে যে আমাদের অন্যায় বিচার করা হয়েছিল সেই বিচারের প্রতিবাদে আমাদের চাকরিতে পুনর্বহলের দাবিতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাক্ষাৎ করার জন্য আমরা গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা যাচ্ছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমাদের এই নিরীহ কর্মসূচি আমাদের বিডিআরের উপরে পুলিশের অতর্কিত হামলা, নেটকর্ডার হামলা, আমাদের ভিতরে আমাদের 2 জন মুক্তিযোদ্ধা ছিলেন যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে, যাদের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে স্বাধীন পেয়েছি, সেই মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত করেছে, লাঠি দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশের কোন মিডিয়ায় আমরা দেখি নাই যে কালকে আমাদের উপরে যে নেটকর্ডার হামলা হলো, কোন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় কোন জায়গায় প্রকাশ হতে দেখি নাই। আমরা কি মনে করবো যে 15 বছর ধরে যে শেখ হাসিনার আমলে, স্বৈরাচারের আমলে ওই মিডিয়া জগতে নিয়ন্ত্রিত হয়েছে, আজকে কি সেই জায়গা থেকে তারা বের হতে পারে নাই? আজকে কি তারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে না? তারা কি আজকে সুবিধা বঞ্চিত যারা অবিচারের শিকার তাদের পাশে কোনো আজকে সংবাদকর্মীরা আজকে জাতির বিবেক, যারা আজকে তাদেরকে জাতির বিবেক বলা হয় তারা আমাদের পাশে দাঁড়াবে না? আমরা কি মনে করবো? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দেবো, এই বাংলাদেশে যতদিন এই মেহনতি মানুষ, এই উচ্চারিত মানুষ, নির্যাতিত মানুষ যখন তার বিচার করে না ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আমি আপনাদের মাধ্যমে জাতিয়ে দিতে চাই এই সরকারকে আজকে আমাদের উপর যে নির্যাতন করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে যে অবিচার করা হচ্ছে তার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের দাবি, আমাদের ন্যায়সঙ্গত দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল করা, আমাদের হাসিনার আমলের যে আমরা অবিচারের শিকার হয়েছি, আমরা 18,000 বিডিআর চাকরিচ্যুত হয়েছি, তার প্রতিবাদে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেছি, কিন্তু সরকার কোনো কর্ণপাত করছে না। এতে বোঝা যায় সরকারের ভিতরে যারা আছে সব হাসিনার আমলের যত
যত অর্গান আছো মুখে আছে আমরা তাই সরকারের প্রতি করবো। আমাদের উপর থেকে আসছে হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং বিপিন এবং অন্যান্য সকল প্রকার উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2009 সাল থেকে এই বিডিআর শক্তিশালী বাহিনী নির্যাতিত হয়ে আসছে। এই বিগত সরকারের পরিকল্পিতভাবে সীমান্ত শক্তি বিডিআরকে ধ্বংস করেছে। তার গতানুগতিক ধারা হিসেবে আমাদের ন্যায্য অধিকার ন্যায় বিচার বর্তমান সরকারের কাছে আমরা আশা করে আসছিলাম শান্তিপূর্ণভাবে এবং সরকারের রাষ্ট্রীয় সকল নিয়মকানুন মেনে আমরা সর্বোচ্চ পর্যায়ে যথাযথভাবে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে আসছিলাম। দুঃখজনক সত্য যে আমাদের প্রতিটি কর্মকাণ্ডই ছিল শান্তিপূর্ণ এবং সেই হিসাবে আমরা গত ফেব্রুয়ারি মাসের 13 তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। উনি আমাদেরকে একটি আশ্বস্ত করেছিলেন, কথা দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন যে আপনাদের বিচার কিভাবে হয়েছে, কি হয়েছে, বিগত সরকার কিভাবে নির্যাতন করেছে এগুলো আমরা জানি। এই জানার কারণে উনি বলছেন আপনাদের জন্য আমরা বড় কিছু করে যাব। তার ফলাফল হিসেবে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার জন্য উনি বলেছিলেন। আমরা মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। অপেক্ষা করার পরে ওনার সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করেছিলাম আমাদের জন্য কি সুফল বয়ে আনছেন এবং কি সুসংবাদ আমাদের দিবেন সেই জন্য অপেক্ষমান ছিলেন। যদি আমরা বারবার চেষ্টা করে কোনো ফলাফল না পেয়ে গতকাল আমরা আবারও ওনার শরণাপন্ন হতে চলেছিলাম। প্রতিমধ্যে বাধাগ্রস্ত হয়ে আমাদের শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ মিছিলকে পুলিশ আঘাত করছে সর্বোচ্চভাবে। জানেন যে টিয়ার সেল নিক্ষেপ করছে এবং গ্যাস নিক্ষেপ করছে, রবার বলে নিক্ষেপ করেছে, বিভিন্নভাবে আমাদের প্রায় 30-35 জন লোককে জায়গায় আহত করেছেন। এই সংখ্যা হয়তো আরো বেড়ে যেতে পারে, যেটা প্রাথমিকভাবে আমরা এইগুলো শনাক্ত করতে পেরেছি। আমাদের আবেদন, আমাদের কষ্ট, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের অধিকার পাচ্ছি না। বিগত সরকারের সরকারের এখনো আচরণ বৈশিষ্ট্য বর্তমান সরকারের কাছে বিদ্যমান রয়েছে। আমরা ধিক্কার জানাই, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যে এখনো স্বাধীন হলেও স্বাধীন নামের যে শান্তি, যে সুস্থ, যে ন্যায় বিচার, ন্যায় অধিকার তা এখন আমাদের মাঝে বিচলিত নয়। এই জন্য আমরা আরো আবেদন করছি বর্তমান সরকারের কাছে এবং যে সকল বিজয় সদস্যরা আঘাত করেছেন, আহত হয়েছেন, তাদেরকে দেখুন তারা কোন প্রকৃতির। আমরা 3 নম্বর করে আপনারা মিডিয়াতে দেখতে পাবেন যে আমরা কোন রকমের অপরাধ করি নাই, কোন রকম প্রতিবাদ করি নাই। ওই সময় আমাদের উপরে নিয়স্ত্র আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম। তার উপরে আমাদেরকে জল জমান দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করতে করেছে। আপনারা জানেন বাংলাদেশ রাইফেলস একমাত্র বাহিনী বাংলাদেশের যা সার্বক্ষণিক তাদের দায়িত্ব হল যুদ্ধ করা। আমরা সর্বক্ষণিক 25-30 বছর চাকরি করে যুদ্ধ করে এসেছি। আমরা অস্ত্রকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, কোন আক্রমণকে ভয় পাই নাই। কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় আমরা অবস্থান করতেছিলাম। আমরা যদি রুখে দাঁড়াইতাম অথবা কোনো কিছু হইতে পারতো, কিন্তু আমরা শান্তিপূর্ণ শৃঙ্খলা বাহিনী, সেই জন্য শৃঙ্খলা আমরা সর্বোচ্চ পর্যায়ে শৃঙ্খলা দেখা যাচ্ছি। আমি আবার বলবো সরকারের কাছে আবেদন করবো আমাদের যে ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, ন্যায় বিচার, যেভাবে আমরা গতানুগতিক সরকারের কাছে বলে আসছি যে অধিকার, আমাদের চাকরি, সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষতিপূরণ সহ আমাদেরকে যারা নিরপরাধ সকলকে চাল মুক্তি এবং আমাদেরকে চাকরি পুনর্বহাল করার জন্য বিনয় সরকারের কাছে আবেদন দেওয়া আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের হাবিলদার মরুফুল অবস্থাকে ওনার স্বতন্ত্র বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের দ্বিতীয় সদস্য নায়ক মাহিন উস্তাদ। মাহিন উস্তাদ আমাদের বক্তব্যের জন্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ। বিডিআরবির মুক্তিযোদ্ধার উপর পুলিশের লাঠি কেন? বিডিআর মুক্তিযোদ্ধার উপর লাঠি কেন? বিডিআরের উপর হামলা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা
এই পরিকল্পিত হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমি এই আমাদের সামনে যে উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং সাধারণ দেশের জনগণ, আপনাদের কাছে আমি দু একটি কথা এবং বিচার তুলে দিতে চাই। সেটা বিষয়টা হলো, এই বিডিআর 200 বছরের ঐতিহ্যবাহী বিডিআর, এবং এই বাহিনী আপনারা জানেন বিভিন্ন সীমান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আপনারা জানেন পাথর যুদ্ধ, বইবাড়ি যুদ্ধ এবং নাফ নদীর যুদ্ধে এই বিডিআর তার গৌরবময় অর্জন করেছে, এবং সেই বিডিআরের ষড়যন্ত্র করে যারা বিডিআর এবং আর্মি বাহিনীকে নিষ্ক্রিয় এবং এই বাহিনীকে ধ্বংস করার উদ্দেশ্যে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের এই ষড়যন্ত্রে আমাদের শিকার হয়ে আজকে আমরা চাকরিচ্যুত হয়েছি। আমাদের দাবি ন্যায় ছিল, কারণ আমরা চাই যারা দোষী তারা অবশ্যই তারা শাস্তি পাক, কিন্তু আমরা যারা নির্দোষ আছি সেই দাবিটা কি আমাদের ন্যায় বিচারটা এই স্বাধীন দেশে আমরা কি পাই না? আমরা অবশ্যই এই স্বাধীন দেশে আমরা পাবো। তারপর আমরা এই দাবি নিয়ে আমরা যখন গতকালকে সচিবালয়ের সামনে আসছিলাম এবং এই দাবি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আমরা তুলে ধরার উদ্দেশ্যে আসছিলাম, তখন আমাদের উপরে এই পুলিশ বাহিনী নির্মমভাবে রক্তাক্ত করে, হামলা করে রক্তাক্ত করে। আমাদের মুক্তিযোদ্ধা ছিল কয়েকজন, তাদেরকে রক্তাক্ত করে। আমাদের ফ্যামিলি যারা সামনে আছে এদেরকে আহত করে, এবং এটা কি অবশ্যই আমাদের মানবাধিকারের লঙ্ঘন কিনা? আপনাদের কাছে এই বিচার তুলে দিতে চাই। যদি এই শুধুমাত্র বাংলাদেশে না এবং এই মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমরা যারা পুলিশ বাহিনী আমাদের উপর অত্যাচার করেছে তাদের ন্যায় বিচার করে, তাদের দৃষ্টান্তমূলক বিচার করে আমরা দাবি করছি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিডিআর সদস্য নায়ক মাইনুল করছে। এখন আমি আমাদের মধ্যে বক্তব্য উপস্থাপন করার জন্য বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা মন্ডলের প্রধান উপদেষ্টা জনাব সুবেদার ফখরুদ্দিন সাহেবকে ওনার বক্তব্য উপস্থাপন করে বলে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত আমাদের বিডিআর সদস্য এবং আমাদের পরিবারের মা বোনেরা এবং উপস্থিত সম্মানিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আজকে এখানে সমবেত হওয়ার একটাই উদ্দেশ্য, আমরা বিগত ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে থেকে আমাদের দাবি আদায়ের জন্য যতগুলো প্রোগ্রাম আমরা করেছি, কোনো প্রোগ্রামে আমাদের উপরে কোনো হামলা বা অত্যাচার হয় নাই। সেই আশা নিয়ে আমরা গতকাল আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয়ে গমন করি। আমাদের সদস্যদেরকে নিয়ে আমরা সেখানে যাওয়ার পরে যখন বাধাপ্রাপ্ত হই, আমরা সেখানে কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা আমরা দেখাইনি, ব্যারিকেডও ভাঙিনি, একটা গাছের পাতাও আমরা ফেলিনি। তারপরেও আমাদের উপরে পুলিশ অকথ্য নির্যাতন করেছে, যার নমুনা আমরা এই যে সামনে যে ব্যানার আছে তার ভিতরে কিয়াদংশ দেখাইছি। কেন আমাদের উপরে অত্যাচার করা হলো তারই প্রতিবাদে তার প্রতি আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হাজির হয়েছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে নিরীহ শান্তিপূর্ণ প্রতিবাদ, শান্তিপূর্ণ মিছিলের উপরে, আন্দোলনের উপরে কেন আমাদের অত্যাচার করা হলো, সকল ধরনের গোলাগুলি বর্ষণ করা হলো, কাউন্ট গ্রেনেড, তারপরে কাঁদানে গ্যাস, খাররাগুলি এবং লাঠিচার্জ, তারপরে জল কামান, কি কারণে, আমাদের কি অপরাধ ছিল সেটা আমরা জানতে চাই। এবং যারা এই আমাদের উপরে অত্যাচার করেছে, যে সমস্ত পুলিশ সদস্য, তাদের সঠিক তদন্তের মাধ্যমে আমরা সরকারের কাছে বিচার প্রার্থনা করছি। আশা করি আমরা এর সঠিক বিচার পাবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা
কাজ হচ্ছে। আমি আমাদের ইলেকট্রিক মিডিয়া, ফোন মিডিয়া ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জাতির বিপদ, আপনারা একটা জিনিস সঠিকভাবে উপস্থাপন করবেন। সঠিকভাবে উপস্থাপন সেটা হচ্ছে আপনারা বারবার বলতেছেন দেখতেছি যে যারা আমাদের জামিনে মুক্ত পাইছে তারা কি করে চাকরি আবেদন করে। আসলে সেটা এরকম না। যারা জামিনে পাইছে মুক্ত, যারা জামিন পাইছে তাদের একটা মামলা চলমান, তারা কেউ চাকরি পদ্ধতি এখানে আসে নাই। আপনাদের জিনিসটা ফুটে তুলতে বেরোবেই যে সারা বাংলাদেশে যে আমাদের আরো একটা স্পেশাল গ্রেডের মাধ্যমে চাকরিচ্যুত হয়েছে, এই চাকরিচ্যুত লোকেরা চাকরির জন্য আন্দোলন করতেছে। এই জিনিসটা আপনারা ফুটে তুলবেন। ধন্যবাদ। আমি এখন বিজয় কল্যাণ পরিষদের সম্মানিত উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হাবিবুর রাখের সাথে ওনার সুচিন্তিত বক্তব্য অনুষ্ঠান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। হাবিবুর রাখের উস্তাদ, বিজয় কল্যাণ পরিষদ, উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এখানে প্রিন্ট মিডিয়ার সদস্যরা আছেন। আমরা গতকালকে যখন আমরা আন্দোলনে আসি, আমার সৈনিক যারা ছিল তাদের গায়ে হাত তুলে আমরা অনুরোধ করেছিলাম যে আমরা একটা শৃঙ্খল বাহিনী সৈনিক, কোনোভাবেই আমরা আইনকে হাতে তুলে নেব না। আমরা সুশৃঙ্খল ভাবেই সেখানে গিয়েছিলাম। এই সুশৃঙ্খলার ভিতরে আমাদের উপরে যে নির্মম অত্যাচারটা করা হয়েছিল, যে পানি জল কামান নিক্ষেপ, তার রাবার বুলেট, কাঁদনি গাছ নিক্ষেপ, এখনো আমাদের বোধহয় 31 জন লোকের মতো চিকিৎসাধীন আছেন, অসুস্থ অবস্থায় আছেন। এবং সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো যে একজন মুক্তিযোদ্ধা, তার গায়ে চপ্পল মারা হয়েছিল, লাঠি মারা হয়েছিল। এটা প্রতিটা সৈনিকের গায়ে রক্ত খনন হয়েছে, প্রতিটা রক্ত খনন করা হয়েছে। আমরা সুশৃঙ্খল ভাবে গিয়েছিলাম, আমরা আমাদের দেশের দাবি আদায়ের জন্য গিয়েছিলাম। আজকে আমরা যেভাবে মজলুম অবস্থায় আজকে মনে হয় যে আমরা এই দেশের কোনো নাগরিক, আমরা রোহিঙ্গা অবস্থায় আছি, আমরা কোনো আইনের পাশে দাঁড়াতে পারতেছি না, কোথাও কোনোভাবে আমরা আইনের সমর্থন পাচ্ছি না। শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে কত তাল তামসা করা হলো, একটা কমিশন গঠন করা হলো। সেই কমিশনের নাম দিল স্বতন্ত্র কমিশন, স্বাধীন তদন্ত কমিশন। এটা যদি দেশের একটা স্বল্প শিক্ষিতর উপরেও বলা হয় যে স্বতন্ত্র এবং স্বাধীন কমিশন কাকে বলে, তাহলে সবাই বলবে যে যার কোনো শর্ত থাকে না সেটাই হলো স্বাধীন। শর্ত দিয়ে স্বাধীন হয় কি করে? এই বাংলাদেশের 18 কোটি মানুষ, এরা কি পাগল না বুদ্ধি প্রতিবন্ধী? আজকে আমরা কোনো অন্যায়কারীর পক্ষে দাঁড়াতে আসি নাই। কোনো অন্যায়কারী যেন ছাড় না পায়, আর কোনো নির্দোষ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই দাবিটাই আমরা জানিয়েছি। বিগত 15 বছর আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই। এখনো যদি এই অবস্থা হয় তাহলে এই আমাদের মেধাবী সন্তানের এই 36 জুলাই এই রক্ত খননের বৃত্তি পেলাম আমরা। আবার ওই ফেসিজমের কারণে আমাদের উপর অত্যাচার করা হয়, তাহলে তো আমাদের ওই আমলেই ফিরে যাচ্ছি। কিন্তু জনগণকে পীড়িতভাবে অনুরোধ জানাচ্ছি, দেশের সাধারণ জনগণ, রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে এই বিচারের দাবি, বিচার দাবি না করেন, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে সকল তত্ত্ব হেফাজতের বিচার দাবি না করেন, আপনারা যদি আপনাদের বক্তব্যের মধ্যে 36 জুলাই এই মেধাবী সন্তানদের রক্তের বিচার দাবি না করেন, তাহলে ধরেই নিব যে আপনারা দেশে সুশাসন চান না, আপনারা জনগণের মৌলিক অধিকার চান না, আপনারা রাজনীতি করেন আপনাদের স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য। দেশবাসীর আত্মসত্ত্ব নিয়ে আপনাদের বহু চিন্তা করার কোনো কিছু নাই। আমরা মিলিতভাবে তো অনুরোধ জানাচ্ছি দেশবাসীর কাছে, আমরা মজলুম, আমরা নিগৃহীত, আমাদের পক্ষে দাঁড়াবেন। ছাত্র সমাজের প্রতি অনুরোধ, সকল রাজনৈতিক সমাজের প্রতি অনুরোধ, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন, আমার পক্ষে দুটা কথা বলবেন। আমি সর্বশেষে সবাই আচ্ছা, যাই হোক, আমাদের যে দাবিটা ছিল এই দাবিটার প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা যেন আমাদের অধিকারটুকু যেন ফিরে পাই। আমরা এদেশের আন্তর্জাতিক মহলের যে মানবাধিকার সংস্থাগুলো আছে, যারা নির্যাতিত, নিষ্পেষিত এবং
বিকৃত মজলুম জনগোষ্ঠীর পক্ষে কথা বলেন, সেই মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা বেঁচে আছেন না মারা গেছেন না লাইফ সাপোর্টে আছেন? যদি লাইফ সাপোর্টে থেকে থাকেন, লাইফ সাপোর্টের মাস্ক খুলে ফেলেন, আসে দেখুন দেশের সংস্কার হয়েছে। কর্নেল হাসিন যে 3 ফিট বাই 3 ফিট প্রস্তায় ছিল সেটা এখন 16 ফিট বাই 16 ফিট হয়েছে। সংস্কার শুরু হয়েছে আইনা হক দিয়ে। কিন্তু আজকে আমরা মজলুমরা এই সংস্কারের পথে আসতে পারিনি। যাই হোক, এখন অনেক লোক কথা বলবেন, তা আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং শান্তিপূর্ণভাবে জন্য আমাদের এই প্রতিবাদ সভাটা শেষ করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিডিয়া কল্যাণ পরিষদের উত্তরবঙ্গের মুখপাত্র হাবিবুল্লাহ আকিল ইসলামকে। এখন আমাদের সামনে সংহতি বক্তব্য প্রকাশ করবেন আমাদের ছাত্র নেতা আরবিল্লা ভাই। আরবিল্লা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য স্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজকে এখানে বিডিআর